ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার শেষ বছর শ্রেণীর ছাত্রদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার মাহমুদ, সহযোগী অধ্যাপক। বৈদ্যুতিক সংযোগের কাজের কারণে বৈদ্যুতিক সংযোগ যে কাজ, সে কাজের কারণে আজকে ক্লাস দিতে দেরি হচ্ছে বলে আমি দুঃখ প্রকাশ করছি। তো আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আধুনিক মিশরের জনক, যাকে মিশরের আধুনিক মিশরকে কাছাকাছি নিয়ে গেছে, যে মিশরের আজকে যে উন্নয়ন, যার অবদান, যার হাত ধরে সেই উন্নয়নগুলো শুরু হয়েছিল, সেই আধুনিক মিশরের সূত্রপাত হয়েছিল, সেই মোহাম্মদ আলী পাশা সম্পর্কে এবং তার সংস্কার সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম তোমাদেরকে যে মোহাম্মদ আলী পাশা 1769 খ্রিস্টাব্দে মেসিডোনিয়ার কাবাল্লা ছোট শহর মেসিডোনিয়ার কাবাল্লা শহরে জন্মগ্রহণ করেন। তো আধুনিক মিশরের তার এখানে প্রশ্ন আছে, মোহাম্মদ আলী পাশা সম্পর্কে কী জানে এবং তার সংস্কার সমূহ আলোচনা করো, অথবা আধুনিক মিশরের জনক হিসাবে মোহাম্মদ আলী পাশার কৃতিত্ব মূল্যায়ন করো। তো আমরা মোহাম্মদ আলী পাশার সংস্কার, ইতিমধ্যে আমি তোমাদের সাথে একটা ক্লাস নিয়েছি মোহাম্মদ আলী পাশা সম্পর্কে। সেটা হলো সেই ক্লাসে প্রশাসনিক সংস্কার সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। মিশরকে সুষ্ঠুভাবে মিশরের সুষ্ঠু শাসন পরিচালনা করার জন্য মোহাম্মদ আলী পাশা তার যে সমস্ত মিশরকে কয়েকটি প্রায় 5টি তার প্রশাসনকে 5টি মন্ত্রণালয়ে ভাগ করেছে। সেটা আমি বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বলেছি শিক্ষা মন্ত্রণালয় বলেছি। একটা ওই সময় যেহেতু রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ ছিল, যুদ্ধ, এই জন্য যুদ্ধ মন্ত্রণালয় একটা গঠন করা হয়েছিল। যদিও আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, বর্তমান একবিংশ শতাব্দীর রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলে থাকি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এরপরে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়, এছাড়া আরো একটি মন্ত্রণালয় ছিল, সেটা হলো নৌ মন্ত্রণালয়। কারণ আমরা জানি যে ওই সময় সারা বিশ্বে যারা শাসন করেছে, বিশেষ করে ব্রিটেনের নৌবাহিনী ব্যাপক ডেভেলপ ছিল। তো মোহাম্মদ আলী পাশা এই স্বরাষ্ট্র, শিক্ষা, যুদ্ধ, অর্থ বাণিজ্য এবং নৌ মন্ত্রণালয়, এই কয়েকটা মন্ত্রণালয় তার প্রশাসনিক ব্যবস্থাকে ভাগ করে সুষ্ঠু শাসন, কেননা সে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের কার্যক্রম প্রশাসন যদি গতিশীল না হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থা যত আধুনিক ব্যবস্থাপনায় করা হোক না কেন, যত পদক্ষেপ নেওয়া হোক না কেন, রাষ্ট্র আসলে উন্নয়ন সম্ভব না, রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব না যদি তার যে সমস্ত প্রশাসন যন্ত্র আছে সেগুলা সরকারকে সহযোগিতা না করে। তো এরপরে আমরা আলোচনা করব যে মোহাম্মদ আলী পাশার অর্থনৈতিক সংস্কার। আমরা জানি যে মিশরের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর ছিল। যদি আমরা জানি যে নীল নদের দান নীল নদ মিশর উপর দিয়ে চলে গেছে, নীল নদের পানি ব্যবহার করে মিশর আসলে সেই আদিকাল থেকে মিশর সেটা উপকৃত হয়েছে। কিন্তু মোহাম্মদ আলী পাশা যে সময় ক্ষমতায় আসে, তার আগে ওই সময় আসলে মিশরের ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থা ছিল। মানুষের মধ্যে অভাব অনটন এসব লেগেই থাকতো, হুড় করে অর্থনৈতিক যে বিভিন্ন সূত্রগুলো ছিল সেগুলো নিম্নমুখী হতে থাকে। এমত অবস্থায় মোহাম্মদ আলী পাশা ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেন, সেটা আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে প্রথমে সে আসলে বিশ্বর একটা বিশাল রাষ্ট্র, এই রাষ্ট্রকে যে চিন্তা করছে যে রাজস্ব আদায় করার জন্য যেটা করা দরকার, সেজন্য সে ভূমি সংস্কার কদম করে। ভূমি সংস্কার কি? জরিপ। সে সমগ্র মিশরকে জরিপ আওতায়, জরিপ ব্যবস্থাপনা নিয়ে আসে এবং মালিকানা প্রথা সেটা সে বাতিল করে 1813 সালে ভূমির জরিপ শেষ হয়। এই যে বিশাল কর্মযজ্ঞ, যে জরিপ সাধন করা, এই জরিপটা 1813 সালে মোহাম্মদ আলী পাশার সময় সেই জরিপ শেষ হয় এবং তিনি করলেন কি, উৎপাদিত ফসলের 1/5 কর ধার্য করেন। সে চিন্তা করছে যে যদি কৃষক ভূমি জরিপের মাধ্যমে সে ভূমি রাজস্ব আদায় করতে থাকে এবং উৎপাদিত ফসলের থেকে 5/1 নিয়ে সেই রাষ্ট্রের যে কোষাগার,
সেটাকে সে ডেভেলপ করতে চান, সে উন্নয়ন করতে থাকে এবং এবং সে আরও হলো অনাবাদিত জমিতে যে সকল অনাবাদিত ছিল মিশরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে সে অনাবাদিত জমিতে চাষাবাদের সে ব্যবস্থা গ্রহণ করে, চাষাবাদের ব্যবস্থা নেয়। এছাড়া যে এই অনাবাদিত জমিগুলোকে সুষ্ঠু বন্টনের মাধ্যমে নিয়ে আসে, সাথে সাথে উনি করলেন কি অক্ষ সম্পত্তি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নিয়ে আসলেন, যার পরিপ্রেক্ষিতে সম্পদ ভূমির সুষম বন্টন, সুষম ব্যবহার, সুষম উৎপাদন এই জিনিসগুলো আসলে দ্রুত চলতে থাকে এবং মিশর আস্তে আস্তে ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের দিকে চলে যেতে থাকে। এছাড়া উনি আরও করছেন কি যে উনি কৃষিক্ষেত্রে ব্যাপক সংস্কার সাধন করেন। সেটা হলো উনি জানতেন যে ভূমি ও কৃষি এই দুটা নীতি অঙ্গাঙ্গভাবে জড়িত। এই জন্য তিনি প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি এবং উন্নত কৃষি ব্যবস্থা কৃষকদের মধ্যে সরবরাহ করতে থাকেন এবং বীজ উনি চিন্তা করেন যদি উন্নত বীজ এবং আধুনিক উন্নত বীজ যদি সরবরাহ করা হয় তাহলে সেখান থেকে উৎপাদন আসলে বাড়তেই থাকবে। এবং এই উন্নত বীজ বন্টন করতে থাকলেন কৃষকদের মধ্যে। জানলেন যে কৃষকরা যদি ডেভেলপ হয়, কৃষকরা যদি উন্নয়ন করে, কৃষকরা যদি সুষ্ঠুভাবে ফসল ফলাতে পারে তাহলে রাষ্ট্রে যদি খাদ্য স্বয়ংসম্পূর্ণ বা খাদ্যর একটা এগিয়ে যায় এবং বাইরে থেকে তাহলে খাদ্য আমদানির চাপটা কমে যাবে এবং রাষ্ট্র একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এবং রাষ্ট্র উন্নতির দিকে চলে যাবে। এছাড়াও উনি যে সকল কৃষি বিশেষজ্ঞ রয়েছে তাদের মধ্য থেকে বিখ্যাত কৃষি বিশেষজ্ঞ তার কৃষি উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন এবং সাথে সাথে নীল নদের মোহনায় হতে নীল নদের থেকে খাল কেটে সে কৃষকদের জমিতে সেচের ব্যবস্থা করেন, পানি সরবরাহের ব্যবস্থা করেন, যেটা কৃষকরা ব্যাপক লাভবান হয়। এই ক্ষেত্রে এছাড়াও উনি চিন্তা করলেন যে শুধু উৎপাদিত ফসল উৎপন্ন করেও লাভ নেই, ভূমি জরিপ করেও লাভ নেই, যদি না যোগাযোগ ব্যবস্থার যদি কোনো সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে যদি যোগাযোগ ব্যবস্থা না আসে, এই জন্য সে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য হাত দেন। তিনি দূর প্রাচ্য এবং ভারতের সাথে স্থলপথে একটা যোগাযোগের ব্যবস্থা সে করেন। এছাড়া তিনি কায়রো সুয়েজ পর্যন্ত টেলিফোন লাইনের ব্যবস্থা করেন যোগাযোগ উন্নয়নের জন্য এবং আধুনিক স্টিম বোটের সে ব্যবস্থা গ্রহণ করেন। এভাবে সে আস্তে আস্তে ধীরে ধীরে সে রাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যেতে থাকে। তো যা বলছিলাম যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে উনি আরেকটা দিলেন যে শিল্প বাণিজ্য বলছে শিল্প কলকারখানা স্থাপন না করলে রাষ্ট্র আসলে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি না হলে মানুষের এবং শিল্পজাত দ্রব্য যদি বাণিজ্য আকারে যদি না চালে বাণিজ্যর কোনো কাজে না আসে তাহলে আসলে রাষ্ট্র উন্নত সম্ভব না। সে কারণে সে কলকে 1819 খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়া ও কায়রো সংযোগকারী মাহমুদিয়া খাল খনন করে। সে চেষ্টা করছে যে 1819 সালে আলেকজান্দ্রিয়া ও কায়রোর সংযোগকারী মাহমুদিয়া খাল খনন করে এবং সে 1837 খ্রিস্টাব্দে ফরাসি ব্যবসায়ীদের সহায়তায় কারবারিদের সহায়তায় ইউরোপীয় কায়দায় খাল খনন করেন। বস্ত্র শিল্পায়নও গড়ে তোলেন শিল্প মন্ত্রণালয়। এছাড়া তিনি করেন কি শিল্প মন্ত্রণালয় গড়ে তোলেন। তো এই জিনিসগুলা সে করার জন্য করায় ইউরোপীয় ফ্রান্সকে ফ্রান্সের সহায়তায় তিনি এই সমস্ত কার্যক্রম গ্রহণ করেন, বস্ত্র শিল্প মন্ত্রণালয় স্থাপন করেন। এটা আসলে একটা বিশাল দিক শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র শিল্পের উন্নয়নে অনেক সংস্কার সাধন করে, যেটা পরবর্তীতে আধুনিক মিশর হিসাবে আসতে তার কার্যক্রম সহায়তা করে থাকে। এবার আমরা তার সামরিক সংস্কার সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রের শৌর্য বীর্য অহংকার হলো একটি সুসংগঠিত এবং শক্তিশালী সামরিক বাহিনী। যে রাষ্ট্রের সামরিক বাহিনী যত বেশি শক্তিশালী সেই রাষ্ট্র আসলে নিজেদেরকে তত উন্নত এবং তত ক্ষমতাধর বা বলিষ্ঠ হিসাবে গড়ে তুলতে পারে। তিনি করলেন কি ইউরোপ পদ্ধতিতে সৈন্য সংগ্রহের ব্যবস্থা করেন। এছাড়া ফ্রান্সের সেনা কর্নেল সেবের নেতৃত্বে
সাহেবের সাহায্যে ইংল্যান্ডের ন্যায় সৈন্যবাহিনীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন, সৈন্যবাহিনীর গড়ে তোলেন এবং তাদেরকে প্রশিক্ষণে যে ফ্রান্সের সেনা কর্নেল শিবের নেতৃত্বে শিবিরের হাতে সৈন্যবাহিনীর ক্ষমতা দিয়ে দেন, সৈন্যবাহিনীকে ট্রেনিং করা, তাদেরকে বিভিন্ন নতুন নতুন অস্ত্রের সাথে যুদ্ধাস্ত্রের সাথে তাদেরকে কি বলে পরিচয় করে তোলা এবং এই সকল ব্যবহার সম্পর্কে তিনি সেবের যে ফরাসি কর্নেল সেবের তাদের ফরাসি কি বলে মিশরের সৈন্যদেরকে ট্রেনিং দিতে থাকে। তো এভাবে এছাড়াও উনি ইংল্যান্ডের ন্যায় যে সৈন্যবাহিনী সেটা গড়ে তুলতেও ফ্রান্সের সহযোগিতা করেন। তিনি 1832 খ্রিস্টাব্দে 18 বছরের ঊর্ধ্বে সকল মিশরীয় পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বাধ্যতামূলক একটা যুগান্তকারী সিদ্ধান্ত উনি নিয়ে নিলেন। 1832 খ্রিস্টাব্দে তিনি বললেন যে সকল যুবক, যে সকল মিশরে বসবাসকারী মিশরীয় পুরুষ যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি চিন্তা করলেন যে শুধু সৈন্য না, সকল নাগরিক যদি একটা যুদ্ধাস্ত্র সম্পর্কে তার প্রশিক্ষণ থাকে, তাহলে যদি দেশ কখনো বিপদের সম্মুখীন হয় তাহলে সবাই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়তে পারবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। তিনি বিভিন্ন স্থানে সামরিক স্কুল প্রতিষ্ঠা করেন, মিশরের বিভিন্ন অঞ্চলে সামরিক স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি নৌবাহিনীও গঠন করেন। আমরা জানি যে ওই সময় যাদের ব্রিটেন আসলে যে বলা হয়ে থাকে ব্রিটেনের সাম্রাজ্য কখনো সূর্য অস্ত যেত না, এটা আসলে ব্রিটেনের সম্ভব ছিল। ব্রিটেনের নৌবাহিনীর শক্তিশালী নৌবাহিনী ছিল ব্রিটেনের। তো এই ব্রিটেনের আদলে ফ্রান্সের সহযোগিতায় সে নৌবাহিনীও গড়ে তোলেন। এছাড়া আমরা জানি 1829 খ্রিস্টাব্দে 29-30 সালে তিনি আলেকজান্দ্রিয়ায় একটি অস্ত্র তৈরির কারখানাও গড়ে তোলেন। তো কাজেই অস্ত্র তৈরির কারখানা, তো কাজেই সে সামরিক ক্ষেত্র স্বয়ংসম্পূর্ণ হয়ে একটা আধুনিক মিশরের দিকে নিজেকে, মিশর যাতে আধুনিক রাষ্ট্র হিসাবে ধাবিত হতে পারে, এটাও সেই সম্পদ। এছাড়া আমরা ধরি কি বলে শিক্ষা সংস্কার যদি আমরা আলোচনা করি, তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থা যে বাতিল করে সে কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। মোহাম্মদ আলী পাশা যে মিশরে যে প্রচলিত মক্তবভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে সে বাতিল করে কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলন করেন। 1838 সালে ফরাসিদের অনুকরণে তিনি 1838 সালে ফরাসিদের অনুকরণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া 1870 খ্রিস্টাব্দে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এভাবে আসলে শিক্ষাক্ষেত্রে উনি চিন্তা করলেন যে যদি জাতি শিক্ষিত হিসাবে গড়ে তোলা যায় তাহলে আধুনিক একটা মিশর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তো আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ আলী পাশা সম্পর্কে তোমাদের আরেকটা ক্লাস নেব। ওই ক্লাসে আমি আশা করি মোহাম্মদ আলী পাশা আধুনিক মিশরের জনক বলো বা মোহাম্মদ আলী পাশার সংস্কার বলো, যাই বলো, আমরা আরেকটা ক্লাসে আমরা সব শেষ করে দিব। তোমরা যে যেখানে থাকো ভালো থাকবে। করোনা থেকে মুক্ত হওয়ার জন্য মাস্ক পরিধান করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়ে গেছে, পরীক্ষা সমূহ হয়ে যাবে, কিন্তু এই মাসে একটা পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত আছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয় এই মাসে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মেনে, সরকারি যে স্বাস্থ্যবিধি মেনে আমরা বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করছে। কাজেই তোমরা পড়ার টেবিলে থাকতে হবে, পড়ার মধ্যে থাকো, যেখানে থাকবে ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। আমরা আশা করি অবশ্যই আমাদের মধ্যে আবার এই ভার্চুয়াল ক্লাস ছাড়াও আমাদের যে এই অনলাইন যে ক্লাস, এটা ছাড়াও আমরা সামনে যে আমাদের সামনাসামনি যে আমাদের ক্লাস সেটা আমরা সহজেই গ্রহণ করতে পারবো। আর একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের অনলাইন ক্লাস নিতে গেলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এটা স্বীকার করতেই হবে। এই সীমাবদ্ধতাগুলো আমরা সহজভাবে নিয়ে আমরা তোমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর ক্লাস উপহার দিতে চেষ্টা করছি। তোমরা যেখানে থাকো ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।